আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ। থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এবং অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আটকে থাকা সিনেমা দায় মুক্তি। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কোনো কর্মকর্তা লকার খুলে রক্ষিত মালামাল নিতে পারবেন না। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে না নিতে পারেন সেজন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠায় দুদক। ভারতে বসে হরতাল অবরোধ দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা। আবার এই হরতালকে সাপোর্ট দিয়ে লিফলেট বিলি করতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি দেশ ছেড়ে পালালেও তার প্রেতাত্মারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত আছেন বলেও মনে করছেন রাজনীতিবিদরা। দেশের জন্য গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় নিয়ে কি ভাবছে আমাদের প্রিয় নগরবাসী? নীরব মল্লিকের ক্যামেরায় নগরবাসীর ভাবনা তুলে এনেছি আমি জাকির হোসেন। এই ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করি না। আওয়ামী লীগের আমলও ভালো ছিলাম না। অ্যাট্রোসিটি তারা আসলে ঘটায়, তারপরে এই দেশ থেকে বিদায় নিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা সহ তার অসংখ্য নেতাকর্মী পালিয়ে যায়। তার অসংখ্য কর্মীরা দেশে গোপনে তারা রয়েছে। এরপরেও বিভিন্নভাবে তারা লিফলেট বিতরণ এবং নানা প্রোপাগান্ডা সহ হরতাল ডাকারও একটা সিদ্ধান্ত নিয়েছে, যা গোপনে করে যাচ্ছে। এত হত্যাযজ্ঞের পরেও আসলে তারা যে নতুন করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এ বিষয়ে আমরা নগরবাসীর ভাবনা কি তা জানার চেষ্টা করব কুরাইশ নিউজের পর্দায়। দর্শক, চলুন তাহলে নগরবাসী কি বলে। এই যে শেখ হাসিনার 15-16 বছর ক্ষমতায় ছিল, তার সময়কালটা আসলে কেমন ছিল? আপনারা ব্যবসা বাণিজ্য কেমন করেছেন? আর এই যে গণহত্যা চালালো, গণহত্যা চালানোর পর পালিয়ে গেল, আবার নতুন করে এই যে লিফলেট দিচ্ছে, হরতাল ডাকার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এই বিষয়ে আপনি কি ভাবছেন? এখন এই বিষয়ে আমাদের বলার কোনো ভাষাই নাই। যে কথা হলো যে সরকার ওই আওয়ামী লীগের আমলও ভালো ছিলাম না। আমরা ওই করোনার পর তো না, আমরা কোনো অবস্থাতেই ভালো নাই। কারণ সরকার তো এককভাবে যেই সরকারই গঠন করে গেছে, এখন দেশ উন্নয়নের হিসাব করলে তো সব চলবে না। কত হলো যে আমাদের দ্রব্যমূল্য জিনিসের নিয়ন্ত্রণ থাকতে হবে। আমরা কিভাবে ভালো থাকবো, ব্যবসা প্রতিষ্ঠান ভালো কিভাবে, তবে আমরা ব্যবসা করে খুব কষ্টের মধ্যে আছি, যেটা আমরা বলার মতো না। এখন কত হলো যে যেই সরকারই এখন এই সরকারের কাছে নতুন করে সরকার গঠন করবে, নতুন করে সরকার আসবে, এখন যেই সরকার আসুক দেশটা যাতে শান্তিপূর্ণ সবাই পরিচালনা করতে পারে, এটি আমরা দেশের জন্যই আমরা কামনা করি। আর কি আমরা যাতে শান্তি থাকি, দ্রব্যমূল্য জিনিস নিয়ন্ত্রণ থাকে, যাতে জনগণ শান্তিভাবে নিঃশ্বাস ছাড়তে পারে। আমি কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করি না। এবং তারা যে আবার নতুন করে লিফলেট করছে, হরতালে আন্দোলন ডাক দিচ্ছে, এটাকেও সমর্থন করি না। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো, তারা যদি হরতালের জন্য ডাক দেয়, তাদেরকে যেভাবে প্রতিহত দরকার এভাবে প্রতিহত করতে আমি সমর্থন করি। প্রশাসনকে বলবো ভালোভাবে কঠোরভাবে যাতে এদেরকে দমন করা হয়। এরা 15 বছর যেভাবে মানুষকে দমন নিপীড়ন করেছে, এদের যে রক্তের সাথে স্বৈরাচারী মিশে গেছে, জুলুম নির্যাতন এদের রক্তের সাথে মিশে গেছে। এখন তাদের যেখানে অনুতপ্ত হওয়ার কথা, এখানে তারা অনুতপ্ত না হয়ে উল্টা আরো সমাজকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। আমার মনে হয় জুলাই রেভলিউশনের যে প্রোক্লেমেশনটা, যে ঘোষণাপত্রটা, সেটা অতি সত্বর জারি করা উচিত।
কারণ এখনো আমরা মানে পুরোপুরি কতজন শহীদ হয়েছেন, কতজন আহত আছেন, তাদের চিকিৎসার ব্যবস্থার কি অবস্থা, এইসব ব্যাপারে কোনো ধারণা পাই নাই। এইসব এইসব ধারণা যদি এক্স্যাক্টলি জনগণকে দেওয়া যায় আসলে, তাহলে মনে হয় ফ্যাসিবাদী সরকারের যে একটা ইম্প্যাক্ট, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো যে মানে তাদের মানে তারা কি পরিমাণে জনগণের উপরে কি ধরনের নৃশংসতা চালাইছে, বা মানে জুলাইতে যারা আন্দোলন করছে তাদের উপরে কি ধরনের অ্যাকশন গুলো তারা নিছে। আমার মনে হচ্ছে না ওদের এইসব কাজ করা উচিত হচ্ছে বা এইসব কাজে কোনো কার্যক্রম হবে, এটা আমার মনে হচ্ছে না। কারণ তারা হরতাল ডাকবে বা যাই ডাকবে, নেতা কর্মীরাই তো বেশি লোক। সে দেশে অনেক বছর ক্ষমতায় ছিল এবং তার অনেক সমর্থন তো ছিল এবং সমর্থকরা তো আছে, সুতরাং তাদের তো আপনি দেশ থেকে বাইরে করতে পারবেন না। তারা তাদের জায়গা থেকে তাদের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কারণ আপনারা আমার সবার উচিত তাদের প্রোপাগান্ডা থেকে দূরে থাকার, এছাড়া তার কিছু করার নেই, কারণ তাদেরকে তো আপনি দেশ থেকে বিতাড়িত করতে পারবেন না। দেশের থেকে এগুলি লুবিত লোভ যতক্ষণ পর্যন্ত না মানে একটা লোক পরিষ্কার, আপনার সাবান দিয়ে ধুইলেই এই জগতের সব পানি দিয়ে ধুইলে আপনি পরিষ্কার হইবেন না, হইবেন আপনি মনের থেকে যতক্ষণ পরিষ্কার না হবেন, সততা না আসবে, ততক্ষণ সরকার এই কি করবে আর মন্ত্রী এই কি করবে। এগুলি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশ ভালো হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। গেল ৩১ অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। মামলার বাকি ৩ আসামি হলেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, চ্যানেলটির সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারোয়ার। এবারে জেলার সংবাদ। ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে কুষ্টিয়ার ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের দুপাশে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে তারা এই কর্মসূচি পালন শুরু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। স্থানীয়রা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়া স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ঝাউদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, এখানে থানা স্থাপন না হওয়ায় চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ ভারতীয়দের সামরিক উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন। সোমবার C-17 নামে উড়োজাহাজটি তাদের নিয়ে রওনা হয়, তবে এতে ঠিক কতজন আছেন অবৈধ অভিবাসী তা জানা যায়নি। মার্কিন প্রশাসনের বরাতে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ নেয়ার পরপরই যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের ধরপাকড় ও নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে দূরবর্তী গন্তব্য এই ভারত। এখানেই তাদের একটি ফ্লাইটে করে ফেরত পাঠানো হয়েছে অবৈধ ভারতীয়দের। জানাবো খেলার খবর। আর মাত্র একদিন পর 40-এ পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে জোড়া গোল করে আল নাসরকে জয় এনে দিলেন এই তারকা ফুটবলার। সেই সঙ্গে ক্লাব ক্যারিয়ারের 700তম জয় তুলে নিয়েছেন তিনি, যা নেই ফুটবল ইতিহাসে আর কারো। সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে 4-0 গোলে হারায় আল নাসর। এদিন 25তম মিনিটে আলী আল হাসানের গোলে এগিয়ে যায় আল নাসর। 44তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। 78তম মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রোনালদো। মিনিট 10 পর ব্যবধান 4-0 করেন মোহাম্মদ আল ফাতিল। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে।
সরকারি অনুদান নেয়ার প্রায় 7 বছর পর মুক্তি পাচ্ছে দায়মুক্তি সিনেমাটি। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে সিনেমাটি মুক্তির কথা জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার ইসরাফিল ফকির। সংবাদ সম্মেলনে জানানো হয়, বদিউল আলম খোকনের পরিচালনায় বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে বানানো হয়েছে দায়মুক্তি সিনেমা। চলতি মাসের 7 ফেব্রুয়ারি ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে দেখা যাবে এই সিনেমাটি। অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা আবুল হায়াত বলেন, ক্যান্সারে আক্রান্ত থেকেও এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছি, আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে। যে আমরা 40, 50, 60 বছর ধরে যে অভিনয় করছি, আমরা সব ভুলে গেছি, আমাদেরকে কাজ করে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসেছে। অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয়, বিশেষভাবে চরিত্র রচনা করে, সেটি প্রমাণ করেছে। এবং আমি বললাম যে তারপর আমি দুঃখিত, কারণ আমি ক্যান্সারে আক্রান্ত, আমি অসুস্থ, আমার পক্ষে বোধহয় পাওয়া সম্ভব হবে না। আমাকে ভগবান বলল আমি মরে যেতে পারি, কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করবো না। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামাত। তিনি বলেন, অবশেষে দায়মুক্তি সিনেমাটি মুক্তি পাচ্ছে, যা খুবই আনন্দময় একটি সংবাদ। অনুদানপ্রাপ্ত ছবিটি করতে গিয়ে বদিউল আলম ভাই যে পরিশ্রম দেখিয়েছে, তার যে সমস্ত কষ্টগুলো উনি এভাবে বলেন, এভাবে করেন, তার কাছে আমি আমার কৃতজ্ঞতা। এবং সেই সঙ্গে তার যে পারিবারিক একটা দুঃখের সময়, সেই সঙ্গে আমি আমারও সহমর্মিতা জানাচ্ছি। আপনাদের হারাবার বেদনা আমিও মনে করি। এবং সেই সাথে আমি বলবো যে আমার জীবনের শেষ সময় বলা যায়, অনেক দূর এসেছি। এখন আপনারা যারা সাংবাদিক ভাই এখানে আছেন, আমি বলবো আমরা সত্য সুন্দরের জন্য যুদ্ধ করছি এবং আপনারাও সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করছেন। 2017 সালে সরকারি অনুদান পেলেও নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল এই সিনেমাটি। ইসরাফিল ফকির, ক্রাইশ নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। তারেক রহমানের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ। থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এবং অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আটকে থাকা সিনেমা দায়মুক্তি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।